তপ্ত সরোবরে। লিখেছেন তেজস্মিতা মুর্তজা। পর্ব সংখ্যা 6। সকাল 11টার পরপরই গোসল করে এলো দিজা। মেয়েটা ভারী মুখের দিকে চেয়ে লাবণ্য মনটা বিষণ্ণ হয়ে ওঠে। সবকিছু বদলাচ্ছে। সে গম্ভীর থেকে হাস্যোজ্জ্বল হয়ে উঠেছে। অপরদিকে সারাদিন নেচে নেচে কুদে বেড়ানো মেয়েটা কেমন ঝিমিয়ে গেছে। দিজা গোসল করে এসে নিঃশব্দে এসে বসলো বিছানায়। লাবণ্য দেখলো মাথায় পেঁচানো গামছাটা খোলেনি এখনো। লাবণ্য এগিয়ে গিয়ে সযত্নে মাথা থেকে গামছাটা খুলে দিল। ভেজা চুলগুলো নাড়তে নাড়তে বলল, দিজা, এত নিরাশ হতে নেই রে বোন। আল্লাহ যা করবেন তোর খারাপ হবে না। দিজা এড়িয়ে যেতে চাইলে যেন কথাটা, বাদ দে তো লাবণ্য আপু, এসব ইরফান ভাইয়া কখন আসবে? লাবণ্য গামছাটা খাটের বক্সের ওপর মেলে দিতে দিতে বলে, ওদের সাথেই আসবে হয়তো। ওয়াহিদ তো তোর ভাইয়ের লেজ, সাথে সাথে বেঁধে থাকে সব সময়। দুপুরের পর বিকেল 3টার দিকে এলো মেহমান। দিজাকে শাড়ি পরানো হয়েছে, একটা মেজেন্টা ও সোনালী রঙের সংমিশ্রণে সজ্জিত হালকা সাজ, টুকটাক গহনা। দিজার বাচ্চা কাচ্চা মুখটা বেশ মানিয়েছে, তবে বড়ই বেমানান লাগলো আজ তার মুখের বিবর্ণ ভাবটা। সেখানে কোনো উচ্ছ্বাস নেই, খুশির মাধুরী নেই। এমনিতে মেয়েরা পাত্রপক্ষের সামনে লাফালাফি করে না, তবে দিজার চেহারায় অস্বাভাবিক রকমের প্রাণের অভাব। ওয়াহিদ বারবার তাকাচ্ছে দিজার দিকে। এই মেয়েটার প্রথমবার দর্শনে একটা আকর্ষণ জেগেছিল তার। দিজার নজর উদাসীন অলক্ষ্যে। হাবিব সাহেব একতলা পাকা বাড়ি, জমা অর্থ আছে যথেষ্ট। জমি জমা মিললে মধ্যবিত্ত হিসেবে ভালো অবস্থা ওনার। মেয়ে পছন্দসই, ইন্টার পরীক্ষা দিয়েছে, সব দিকেই মিলে গেল। ওয়াহিদের যেহেতু বাবা নেই, তাই বড় চাচা অর্থাৎ ইরফানের বাবা অভিভাবক হয়ে চূড়ান্ত একটা পাকা কথার ব্যাপারে কথা তুললেন। হাবিব সাহেব আপত্তি করছেন না, আর তার ধারণা দিজাকে আর রাখা উচিত হবে না। পরিস্থিতি ভালো চলছে না। সম্মান সম্মানহানিকারক কিছু ঘটে যাবার আগে সম্মানের সাথে তিনি একটা কুল করতে চান মেয়ের। ও বাড়ি থেকে লাবণ্যই এসেছে, আর কাউকে বলেননি বা বলার কথা বলেননি হাবিব সাহেব। দিজা চুপচাপ বসে আছে, লাবণ্য পেছনেই দাঁড়ানো। তার পাশেই বাহুতে হাত গুজে দাঁড়িয়ে আছে ইরফান। এরই মাঝে কোনো পাকা কথা দেবার আগে ইরফানের বাবা মিষ্টি করে জিজ্ঞেস করলেন দিজাকে, আমরা যাই বলি একসাথে জীবন কাটাবে, তোমাদের সম্মতি আছে তো মা এই বিয়েতে? তোমার সম্মতি আছে তো মা এই বিয়েতে? পুরো পরিস্থিতিটাকে শিহরিত করে দিজা কাষ্ঠল ভঙ্গিতে মাথা নাড়ে দুপাশে। না। কয়েক মুহূর্ত গোটা পরিবেশটা একদম গুমুট হয়ে রইল। এরপর সবচেয়ে বড় ধাক্কা বোধহয় খেলো ওয়াহিদ। চাচার দিকে তাকালো একবার। ইরফানের বাবা ওকে ছাপিয়ে ইরফানের দিকে তাকালো। ইরফান সন্তর্পণে ইশারা করে উঠে যেতে। আজকের এই পরিস্থিতিতে ব্যাপারটা এখানেই মিটে যাক, পরে দেখা যাবে বাকিটা। এখন এখানে বসে থাকা মানে তামাশার বহর বাড়ানো। ওয়াহিদ কিছু বলতে যেও যেন বলতে পারল না। ইরফান নিজে থেকে গেল এবং পুরো পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণে এনে আপাত বিদায় জানালো সকলকে। সে বাড়ির লোককে বুঝিয়ে বাইরে ছেড়ে আসতে যাওয়ার ফাঁকে হাবিব সাহেব নিজের মেজাজে খেই হারালেন। কষে দুটো থাপ্পড় বসালেন দিজার গালে। দিজার দাদি আমিনা বেগম ছেলেকে টেনে নিয়ে গিয়ে ঠেকালো। তার মুখ বন্ধ করবার উপায় কি? যে সম্মান হারাবো না বলেই নিজ হাতে যাচাই বাছাই ছাড়া না দেখে শুনে তোরে সম্মানের সাথে বিদায় করতে চাইলাম, তুই তাদের সামনেও 2 আনার দাম রাখলি না আমার। সেই তামাশা করেই ছাড়লি। এবার কেন আসছিলাম দেশে আমি? কার জন্য আসছিলাম? সম্মানে দাফন করার জন্য ফিরছি এবার দেশে। এ কথা আগে জানা থাকলে আজীবনেও তোদের সামনে এসে দাঁড়াতাম না। বিয়ে করবা না কেন? কেন করবা বিয়ে? বাড়ির সামনে বেটা ছেলে এসে দর্শন দিয়ে যায় প্রতিদিন, আর তোমারে যদি ঘরে বসায়া রাইখা মান ইজ্জত কবর দিয়ে দিব? চাইছিলাম তো পড়ালেখা করাইতে, তুই সুযোগ দিস নাই। শালা মা মেয়ে শান্তি দিবা না তোমরা আমারে? দিজা মেরুদণ্ড শক্ত করে দাঁড়িয়ে আছে। হাবিব সাহেব এবার দিলরুবাকে বললেন, দেখছো পরিণতি? তোমার এতবার মানা করছি, আমার কথা তো মাথায় কেন কানেও তো ঢোকে না। জিগাও ওরে, কেন বিয়ে করবে না? তোমার ভাইয়ের ছেলের বিরহ লাগছে ওর।
কও আজও কল কইরা কাঁদতে একটু আইসা নিয়া যা করে। রুবা, তুমি আর তোমার মেয়ের আমার চোখের সামনে সহ্য হইতাছে না। তোমার মেয়ে যা শুরু করছে, আমি কি করব ভাবনার কুল পাচ্ছি না। বিয়ে করবে না ও। ও নিজে পছন্দের দাবিদার হইছে। ওর পছন্দে আমিনা বেগমকে সরিয়ে আবার তেড়ে গেলেন দিজার দিকে। তখনই ইরফান এসে মাঝখানে দাঁড়ায়, ধাক্কা দিয়ে সরিয়ে বললেন, আঙ্কেল শান্ত হন আপনি। উত্তেজনায় কিছুই ভালো হয় না। আপনার রাগ নিয়ন্ত্রণে রাখুক, ঠান্ডা মাথায় ভাবুন, এরপর যা হবে করবেন। করবেন না হয় যান এখন, সরুন। মেয়ে বড় হয়েছে আপনার, তার মতামতের দাম দিতে বাধ্য আপনি। দিজাকে নিয়ে ইরফান দিজার ঘরের দিকে বসলো। ঘরে এসে বসলো। পেছনে এলো লাবণ্য। দিজার চোখে পানি নেই, তবে বুক ফেটে যাচ্ছে তা ওই কাতর মুখ দেখে স্পষ্ট উপলব্ধি করা যাচ্ছে। দিজাকে বসতে ইশারা করলো। দিজা বসলো একটা চেয়ারে। বিছানায় পা দুটো তুলে বসতে বসতে ইরফান বলল, তো শালি সাহেবা, আপনি বিয়ে করতে চান না তাই তো? এই যে এখানেই আপনার আমার ব্যাপক মিল। আমিও জীবনে বিয়ে শাদী বিদেশি ছিলাম, অথচ শেষ অবধি বলির পাঠা হতেই হলো। ইরফানের রসিকতা মিশ্রিত কথা। দিজার কোনো বিশেষ প্রতিক্রিয়া হলো না। শাড়ির আঁচলে আঙুল পেঁচাচ্ছে সে আনমনে। ইরফান কিছুক্ষণ চেয়ে রইল দিজার দিকে। এবার একটু আন্তরিক স্বরে মাথা নেড়ে বলল, ফারজাদ বাবুর প্রেমে পড়েছ? সে তো আবার লাবু পড়েছিল সে তো আমার লাবু পড়েছিল, কিন্তু দেখো তার মনোভাবের সাথে সাথে সে নিজেও বদলেছে। সে সব পেছনে ফেলে সর্বোপরি আমাকে ভালোবাসতে শুরু করেছে। তা আমি জানি। লাবণ্য এই পর্যায়ে অতি বিস্মিত হওয়ার সাথে সাথে ভীষণ অপ্রস্তুত বোধ করলো, তবে কিছু বলল না। মাথাটা নত করে নিল। অসভ্য লোকটাকে এ নিয়ে খিস্তি শোনানো যাবে? সে বলেছে নাকি সে ভালোবাসে লোকটাকে? কেবল তো সব ভুলতে শুরু করেছে। ইরফান সেদিকে খেয়াল করলো না ইচ্ছে করেই। দিজাকে বলল, বুঝলে দিজা, আমাদের উচিত নিজেকে একবার হলেও সুযোগ দেওয়া, আমাদের চাওয়াগুলো বিসর্জন দিয়ে ভবিষ্যৎটাকে পরিস্থিতি ও ভাগ্যের ওপর ছেড়ে দেওয়া। সব সময় যে নিরাশ হতে হবে এমনটা নয়। মানুষ প্রেমে পড়ে, না পড়লেই বরং সেটা অস্বাভাবিক। তবে জীবন সেখানে থেমে থাকে না। সেক্ষেত্রে আমাদেরও উচিত জীবনের গতির সাথে পা মিলিয়ে এগিয়ে চলা। এ পর্যায়ে চমৎকার হাসল ইরফান। তোমার বোন জানতো না, আমি জানি তার প্রেম বিরহের ইতিহাস। আজ জানলো, কারণ আমি তাকে সেভাবে ট্রিটই করিনি কখনো। কেন করব? কোন যুক্তিতে করব? যেখানে অতীত বড়ই শক্তিশালী, ধরাছোঁয়ার বাইরে অবস্থিত। কাল সেটাকে বদলানো যায় না, সেখানে ফেরা যায় না, তার সাথে লড়া যায় না। তাহলে সেই অতীতকে বর্তমানের সাথে সাথে বেঁধে রেখে লাভটা কি? বড় জোর কষ্ট পাওয়া ছাড়া। অতীতকে খুঁটনি দিয়ে খাটলে অতীতে কি বিগড়াতে পারবে তুমি? অতীতকে বড় জোর স্মৃতি রাখা যায়, তাতেও মনে হাহাকার ছাড়া পাওয়ার মতো কোনো উপকার নেই। অতীত থেকেই বর্তমানে আসতে হয়। সেই তো অতীতকে সেই অতীতকে করার মতো আছে কি? আবার বর্তমান সময়টা অতীত হলে তবেই আমরা ভবিষ্যতে পৌঁছাতে পারি। তোমার বোন অতীতকে পাশ কাটিয়ে বর্তমানে মেনে নিয়েছিল। আজ আমার মনে হয় না খারাপ আছে সে। দিজা মাথা তুলে তাকালো এবার। ইরফান হাঁ করে একটা শ্বাস নিয়ে আবার বলতে শুরু করলো, ওয়াহিদ ভালো ছেলে, খারাপ রাখবে না তোমায়। আমারই চাচার ছেলে তো। লাবণ্যকে ভালো রাখতে পারছি কিনা তা বলতে পারবো না, তবে খারাপ সে নেই বোধহয়। পরের মেয়েকে ঘরে তুলে খারাপ রাখার সাহস বুকে নেই। আমি এ ব্যাপারে খুব ভীতু। লাবণ্যর দিকে ঘুরে বলল, এক গ্লাস পানিও তো এনে দিতে পারো। এতক্ষণ ধরে তোমার বোনকে বিনামূল্যে মূল্যবান মোটিভেশন দিচ্ছি, তোমাকে আর শেখাতে পারলাম না স্বামীর খেদমত কেমনে করে। লাবণ্য কি অভিব্যক্তি দেখাবে এর পরিপ্রেক্ষিতে সেটা ভুলে গেল। মানুষটা কি হুটহাট, কত রকম রূপে দেখা যায় তাকে। পানি আনতে গেল সে। ইরফান আবার বলতে শুরু করলো, শোনো দিজা, আমরা যাদের চাই তাদের চেয়ে বরং তাদের বেছে নেওয়া উচিত যারা আমাদের চায়। ভালো থাকতে এক জীবনে একটু যত্ন, ভালোবাসা আর ভরসা, একটা
হাত দিত চাই। ফারজাদের কাছে তুমি কি পেয়েছো? আমি যতটুকু জানি ফারজাদ নিজেকে আড়াল করে নিয়েছে নিজের খোলসে। তাকে খুঁজে পাওয়া মুশকিল, খোলস থেকে তাকে বের করা দুঃসাধ্য অবশ্য। তার কাছে কি পেয়েছো তুমি? নিজেকে প্রশ্ন করো। আমি উত্তর জানতে অপেক্ষা করছি। জিজ্ঞেস করো নিজেকে। দিজা একবার গা কাঁপিয়ে ফুপিয়ে ওঠে। এবার ওর কান্নায় ইরফানের পুরুষ হৃদয়টা কেঁপে উঠল মুহূর্তের জন্য। বুকে একটা ভারী ধাক্কা অনুভূত হলো। মেয়েটার বুকের ওঠানামা জানান দিচ্ছে তার কলেজা কতটা নিষ্ঠুরভাবে ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। ভেতরে কাঁদতে না পেরে হা করে শ্বাস নেয় দিজা। বুকের মাঝ বরাবর হাতটা চেপে ধরল শক্ত করে। যে বুকের অসহ্য যন্ত্রণা আর কাতরানি। হাত ঘষতে লাগলো বুকের মাঝখানটা এমন ভাবে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে বোধহয়। কি পেয়েছে সে? এড়িয়ে চলা ধিক্কার, অবহেলা, নীরব প্রত্যাখ্যান বারবার। কিছুক্ষণ পর একদম জড় বস্তুর ন্যায় থেমে যায় দিজা, আবার ফুঁপিয়ে উঠল। এবার ইরফান সামলে নেয় দিজাকে, ব্যস্ত কণ্ঠে বলে ওঠে, এই মেয়ে, থামো থামো। শোনো, আমার বহুত শখ ছিল, ছোট বোনের নেই। শালি তো যতবার বিয়ে করব ততবার পাওয়ার চান্স আছে। প্রথম বউয়ের বোন হিসেবে তুমি না হয় বোন হও। আর আমার কান্না জিনিসটা চরম অপছন্দের, গায়ে ছিটছিটে অনুভূত হয়, বুঝলে? আমি জীবনে কখনো আপসেট থাকিনি, কাঁদিনি, কারণ বিষয়টা পছন্দ না আমার, বুঝলে? এবার চোখ মুছো, সিদ্ধান্ত তোমার। আমি কি জোর করছি? ঠিক আছে, করতে হবে না বিয়ে। ইরফান কিছুক্ষণ চুপ রইল। হঠাৎই যেন কিছু একটা মনে পড়েছে এমন ভঙ্গিতে বলল, দিজা, ছ্যা, এ তো সিরিয়াস কেস না। না, তোমার ব্যাপারটা মোটেই আমার লাবুর সাথে তুলনা করলে অঙ্ক মিলবে না মনে হচ্ছে। লাবু বোধহয় পছন্দ পেরিয়ে আর বেশি দূর যেতে পেরেছিল না, যে কারণে তাকে আমি এত সহজেই হাসিল করে ফেলেছি। তবে তোমার চোখের ভাষা ভয়ানক বার্তা দিচ্ছে মেয়ে। এরপর আনমনে আওড়ালো, লাবণ্যর অনুভূতি ঠুনকোই ছিল বোধহয়। তোমারটা ছিল বুঝে ওঠা যাচ্ছে না। তোমারটা ঠিক বুঝে ওঠা যাচ্ছে না তুমি কতটা গভীরে ডুবেছ। রাত 10টার দিকে টুকটাক রাতের খাবার খেয়ে লাবণ্যকে নিয়ে চলে গেল ইরফান। দিজা খেতে আসেনি। দিলরবা বেগম বিষণ্ণ মুখে খাবার নিয়ে হাজির হলেন মেয়ের ঘরে। দিজা বিছানার এক কোণে হাঁটুতে থুতনি ছুঁয়ে জড়িয়ে বসে আছে। তিনি আস্তে করে গিয়ে বসলেন মেয়ের পাশে। কিছুক্ষণ নীরবে থেকে ভাত মাখতে মাখতে জিজ্ঞেস করলেন হঠাৎ নিপ্রম গলায়, ফারজাদের সাথে কোনো সম্পর্ক গড়বে না তোর? আব্বু, বড় হয়েছিস, নিজের ভালো মন্দ বুঝতে শেখ এখন। আমিও চাইতেছি না ফারজাদের সাথে আর কোনো যোগাযোগ থাক। দিজা তাচ্ছিল্য হাসি হাসলো। এরা কি ভাবে? আর তার আর ফারাজের রহস্যজনক সম্পর্ক এদের মাথায় ঢুকবে না কোনোদিনও। ভুল ধারণাগুলোকে আর কতদূর গড়িয়ে নিয়ে যাবে এরা। আজাদ সাহেবের বলায় আফসানা বেগম গোয়ালে দুটো কয়েল জ্বালিয়ে দিয়ে সবে এসে ড্রয়িং রুমে পৌঁছাছে। বাড়ির প্রবেশ দরজায় ধাক্কা পড়েছে মৃদু। তিনি আবছা অন্ধকারে ঘড়ির দিকে তাকালেন। রাত বাজে 12:30। এখন কে আসবে? কিছুক্ষণ দ্বিধাদ্বন্দ্বে ভুগতে এগিয়ে গেলেন দরজার খুলতে। ফারহানা বেগমের শরীর ভালো না, তিনি ঘরের দরজা আটকে আগেই শুয়ে পড়েছেন। আফসানা বেগম দরজা খুলতেই অর্ধভেজা কাকের মতো এলোমেলো বেশে ভেতরে ঢুকলো ফারজাদ। হাতে বা কাঁধে ব্যাগ নেই, বাম হাতে মোবাইল ফ্ল্যাশ অন করা। বাইরে ঝিরঝিরে বৃষ্টি হচ্ছে বিকেলে থেকে। আফসানা বেগম দরজা আটকে তাকিয়ে রইলেন ফারজাদের দিকে। সে এমন হুটহাট মাঝরাতে বাড়ি ফেরে, এ নতুন নয়। তাই তিনি অবাক হলেন না, বরং জিজ্ঞেস করেন, হঠাৎই ফিরলি যে? ভিজে গেছো তো, তোয়ালে আনি দাঁড়াও। ফারজাদ মাথা নেড়ে মোবাইলটা টেবিলের ওপর রেখে হাতের ঘড়ি খুলতে শুরু করলো। আপনাকে কে বলল আমি ফারজাদ ভাইয়াকে পছন্দ করতাম? আগে কথা ছাড়ো, এখন তো তুমিই বলছো। লাবণ্য নাক কুঁচকায়। আমি বলছি? বলছো না? লাবণ্য গম্ভীর মুখে নাক শিউরে তাকিয়ে রয়। ইরফান ঠোঁটে হাসি চেপে বলল, মাঝরাতে এসব অলক্ষণে প্রশ্ন না করে একটু রোমান্টিক কথা বললেও তো পারো। লাবণ্য অপ্রস্তুত হয়ে চোখ বড় করে তাকালো। এরপর রাগান্বিত চোখে তাকিয়ে রইল ইরফানের দিকে। ইরফান লাবণ্যর চোখের দিকে একবার পুনঃ দৃষ্টি মেলে তাকালো, ঘাড় নেড়ে ভ্রু নাচিয়ে চমৎকার ভঙ্গিতে বলল, কি হয়েছে, কি জানতে চাও? ফেলে আসা কাল
নিয়ে আমার কোনো লেনদেন নেই। ফেলে আসা সেই অতীতকে ধরে রাখা যায়, যার পরিণতি বর্তমানে প্রভাব ফেলছে। তুমি তো মুভ অন করেছো লাবু। ইনফ্যাক্ট স্বামী স্ত্রী হবার আগে আমরা কিন্তু বন্ধু, এটা ভোলা যাবে না। আর বন্ধু হিসেবে তোমার চোখের ভাষা পড়াটা খুব কঠিন ছিল না আমার জন্য। মোর ওভার, বন্ধু হিসেবে আমার রিয়াকশনটাই বা কেমন হওয়া উচিত ছিল? নিশ্চয়ই তোমার সান্ত্বনা দেওয়া, সঙ্গ দেওয়া এবং সেই সঙ্গে কষ্ট ভুলে নতুন করে বাঁচার প্রেরণা জোগানো, যা আমি করতে পেরেছি কিনা জানি না। তবে চেষ্টা থাকবে সব সময়। লাবণ্য অভিভূত নজরে তাকিয়ে ছিল এতক্ষণ ইরফানের দিকে। ইরফান কথা থামাতে আনমনে প্রশ্ন করে উঠল, আর স্বামী হিসেবে? স্বামী হিসেবে কিছু বলার নেই। স্বামী হিসেবে কিছু বলার নেই। শব্দ করে শ্বাস ফেলল ইরফান। লাবণ্যর দিকে তাকিয়ে আবার চোখ নামিয়ে নিয়ে আস্তে করে বলল, উহু, তখন তো আর আমি ছিলাম না, আর প্রেমে পড়ার বয়সও তোমার পেরিয়ে যাচ্ছিল। সেই হিসেবে দোষটা আমারই। আমি তোমার লাইফে আগে এন্ট্রি মারলে আর ফারজাদ বাবুর প্রেমে পড়ার সুযোগ পেতে না। আমিও তো করছি প্রেম, কারণ তখন তুমি ছিলে না। শোধ গেছে। বলেই চোখ মারল ইরফান। তার সহজ হাসিটা ঠোঁটে ঝুলছে। লাবণ্য অবাক হয়, একটা মানুষ সর্বক্ষণে অভিব্যক্তি, সকল কিছুর পরিপ্রেক্ষিতে এত সহজ কি করে হয়? সবকিছু মেনে নেওয়ার ভয়ানক শক্তিধর এই মানুষটা। সবকিছুর সহজে ব্যাখ্যা আছে তার কাছে। লাবণ্য মুচকি হাসল। বারান্দার রেলিং এর হাত প্রসারিত করে আকাশের দিকে তাকিয়ে হাস্যোজ্জ্বল উদাসী গলায় জিজ্ঞেস করলো, আপনি সত্যি প্রেম করেছেন আগে? ইরফান তড়াক করে ঘাড় ঘুরিয়ে লাবণ্যর দিকে তাকায়। ঝরঝরে একটা হাসি দিয়ে ভ্রু উঁচিয়ে বলে, আর ইউ জেলাস লাবু? কথাটা শেষ করে দুষ্টু প্রাণখোলা হাসিতে মেতে উঠল ইরফান। হঠাৎই হাসি থামিয়ে ছোট বাচ্চাদের মতো আবদার করার ভঙ্গিতে বলল, একটা সিগারেট খাই, একটা মাত্র। তুমি চাইলে তোমাকেও দু একটা টান মারতে দেব, সত্যি। লাবণ্য চোখ শুরু করে তাকালো। ইরফান বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে মুখ ফিরিয়ে নিয়ে বলল, এই জন্য বলতাম ব্যাচেলর লাইফ ইজ বেস্ট। একটু চুপ থেকে আবার বলল, এই তোমাকে বলেছি না আমায় আপনি ডাকবে না? তোমারে এই ডাকে বউয়ের কাছে ভরা যৌবনের কালটা বুড়ো বুড়ো লাগে। এটাও এক ধরনের ছ্যাঁকা। তুমি তোমার এই ডাক দিয়ে আমার 2 যুগ বয়স বাড়িয়ে দিচ্ছ দিন দিন। লাবণ্য ভ্রু কুঁচকালো। সে সব সময় বলতে পারে না ঠিকই, তবে মাঝমধ্যেই তুমি সম্বোধন করে ফেলে। তা কি এই লোকের হিসেবে সামিল হয় না? এর ঢং দেখে লাবণ্য আজকাল খুব হাসে, বারবার হাসে, প্রায় সব সময়ই হাসে। তার মনে হয় ভাগ্য এতটাও নির্মম নয়, যতটা কঠোর সে ক্ষেত্র বিশেষ মনে হয়। নিজেকে এবং পরিস্থিতিকে সময় দিতে হয়। সৃষ্টিকর্তা একধারে শুধু মানুষকে নিরাশ করেন না, কিছু কেড়ে নিলে কোথাও না কোথাও কিছু দেনও বটে। এটাই তো এটাই তবে তার ইনসাফ। লাবণ্য নিজেকে সুখী সুখী লাগে আজকাল খুব। সাথে অজানা ভয়ে চড়ে উঠেছে কোথাও মুক্তমনা প্রাণোচ্ছল এই মানুষটিকে হারিয়ে ফেলার। দিজার রাতটা কেটেছে নিজেকে বোঝাতে। সে বুঝিয়েছে নিজেকে। ইরফানের বলা কথাগুলো বিশ্লেষণ করেছে তার সঙ্গে। নিজের অনুভূতির সমীকরণ প্রক্রিয়াকে সামনে রাখা সবটা মুচড়ে পিষে অস্তিত্বহীন হয়ে পড়েছে। নিজের সঙ্গে এই এক রাত ত্যাগের যুদ্ধ চালিয়ে সে ছেড়ে দিয়েছে ফারজাদকে তার জায়গায়। নিজেকে শাসিয়ে আর লাগবে না ফারজাদকে। মানসিক যন্ত্রণা পীড়া দিলে মানুষ সচরাচর ঘুরে ফিরে সৃষ্টিকর্তা শরণাপন্ন হয়। বেজায় শান্তিদায়ক স্থান সিজদার জায়গা। ফজরের আজানের ধ্বনি শোনা গেলে উঠে গিয়ে অজু করে এসে ফজরের নামাজে বসে যায় দিজা। এরপর অসহ্য মাথা ব্যথায় কাতর হয়ে ঘুমিয়ে পড়ল। তখন প্রকৃতির আলো ফুটে উঠেছে। বেলা 10টার দিকে দিলরুবা বেগমের দরজা ধাক্কা নিতে উঠে গিয়ে দরজা খুলে দিল দিজা। আব্বু ডেকেছে তাকে। একটা দীর্ঘশ্বাস ফেলে ওড়নাটা ভালোভাবে শরীরে পেঁচিয়ে আম্মুর পিছু পিছু অপ্রতিভ পায়ে হেঁটে ডাইনিং রুমে গিয়ে উপস্থিত হলো। ওর দিকে না তাকাতে হাবিব সাহেব শক্ত গলায় বললেন, খেতে বসো। দেজার খেতে ইচ্ছে করছে না, তবুও ক্ষীণ
হাতে চেয়ারটা টেনে নিয়ে বসে খেতে বসে গেল। খেতে খেতে হঠাৎই হাবিব সাহেব প্রশ্ন করলো, এখন তোমার মতামত কি? ওয়াহিদের চাচা কল করেছিল সকালে। ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নাও। সিদ্ধান্ত নিয়েছি আমি, বিয়ে করব না। আবার যেন ধপ করে জ্বলে উঠলেন হাবিব সাহেব। বিয়ে করবা না তো কি করবা? আমার মান সম্মান নিয়ে ডুগডুগি খেলবা? অপদার্থ মেয়ে পাত্রপক্ষের সামনে খুব নিজের মতামত জানাতে শিখেছ না? এই পাত্র গেলে তোমার তো বিয়েই হবে না। তোমার মতো অপদার্থ অবাধ্য মেয়ের কেউ ঘরে তুলবে? কি করবা ভাবছো? ওই আমার শ্যালকের ছেলের সাথে ভাগবা? আমি তোমারে টুকরা করে কেটে পানিতে ভাসাইয়া দেব। বাইরের গেট খোলা শব্দ এলো। হাবিব সাহেব একবার তাকালেন সেদিকে, আবার ফিরে বলতে লাগলেন, তুই চাস বা না চাস, তোর বিয়ে এখানেই হবে। তোর মতো মেয়ের মন্তব্য পরোয়া নাই আমার। ফারজাদ এসে দাঁড়ালো খাওয়ার টেবিলে থেকে একটু দূরে। দিজা বিস্মিত নজরে তাকায় সেদিকে। গলায় আটকে যাওয়া ঢোকটা গিলে নেয় বুকের ধুকপুকানির কাছ সাথে। যেই মানুষটাকে বিরহে সে আজ ধ্বংসপ্রাপ্ত প্রায়, সেই মানুষটা এসে দাঁড়াচ্ছে সামনে এমন এক সংকটাপন্ন সময়ে। হাবিব সাহেব ভ্রু কুঁচকে ক্ষিপ্ত নজরে তাকায় ফারজাদের দিকে। তোমার মতলব কি? আমার বাড়িতে আগুন লাগায় মন ভরেনি, এবার আবার তামাশা দেখবার আসছো? তোমার মতন অপদার্থের কাছে আমার আশাই বা কি করা যায়? জীবন করছোটা কি? মানুষের চামড়ার কাছে নাকি তোমার বাড়ির কারো গায়ে? মানুষের চামড়া আছে নাকি তোমার বাড়ির কারো গায়ে? তোমার বাপের কাছে জীবনে মানুষ ভালো কিছু পায়নি, তোমার কাছে কি আশা করা যায়? নিজের জীবনটারেই তো গোল্লায় দিছো। দেখলে তো মেশিন ছাড়া আর কিছু লাগে না। সেই কালে আকাম কুকাম করে নিজের জীবনের খেলা সাঙ্গ করছো। এখন আর কাউরে ভালো থাকতে দেখতে মন চায় না। আমার মেয়ের পেছনে লাগছো এখন? বলতে বলতে হাবিব সাহেব এগিয়ে গেলেন ফারজাদের দিকে। ফারজাদ নীরব নিশ্চুপ দাঁড়িয়ে আছে। আস্তে করে মাথাটা নামিয়ে নিয়ে বলল, ফুপা, মিস আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে আপনার। আপনি শুধু শুধু দিজার ওপর। এবার তেড়ে গেলেন হাবিব সাহেব গজরাতে ফারজাদের দিকে। তুমি শিখাবা আমার কোনটা ভুল। তোমার বাপে আমারে বলছিল আমি নাকি জীবনে কিছুই করতে পারবো না। তুমি কি করছো? কিছু করতে পেরে শেষমেশ পুলিশের চাকরি করবার লাগছো। সে তুমি যা খুশি করো, আমার মেয়ের থেকে দূরে থাকবা। তোমার পরিবারের কোনো লোকের ছায়াও যেন আমার বাড়ির উপরে না পড়ে। ফারজাদ কিছু সময় শীতল নজর তাকিয়ে থেকে বলল, ফুপা, এখানকার বিষয়টা এগুলো না। আপনি পুরনো কথা নিয়ে এত ক্যাচ করছেন। হয়েছে কি সেটা শুনতে এসেছি। এত ভোলা ভালা সাজছ কেন? জানো না কি হয়েছে? হ্যাঁ হ্যাঁ, তোমার বিরহে কেউ বিয়ে শাদী বাদ দিয়ে সন্ন্যাসী হবার পথে। আর তুমি জানো না কি হয়েছে? দিজা বিয়ে যখন দিজা বিয়ে যখন করতে চাইছে না, তখন আপনি বা জোর করছেন কেন? পড়ালেখা করুক, বিয়ের বয়স তো আর পেরিয়ে। চুপ করো বলতেছি। আর কথা আর একটা কথাও বলবা না তুমি। তোমার থেকে পরামর্শ চাইছি আমি। আমার বাড়িতে আগুন লাগায় এখন আবার আসছো শুকনো খড় ছুঁড়তে? কে তুমি হে? আমি ফারজাদ, দিজার মামাতো ভাই। তাই নাকি? মামাতো ভাই? এই জন্যই পাত্রপক্ষের সামনে নির্লজ্জের মতো না করে মেয়ে। তাহলে ও নিজের মতামত জানিয়েছে। এখানে আমি মামাতো ভাই হওয়া না হওয়াতে যায় আসে কি ফুপা? তুমি তো ভরকাইছো। এখন ভালো মানুষ সাজছো। তোমারে চিনি না আমি, অপদার্থ হারামখোর কোথাকার। আমার মেয়েরে তুমি না উস্কানি না দিলে এমনেই এত দূর গেছে সে। তুমি বলবা আমি মেনে নেব? সাধু পুরুষ তুমি। তোমার গোটা পরিবারে চেনা আছে আমার। এই জন্যই ওই মহিলারে কইছিলাম ওই বাড়িতে আমার মেয়েরে নিয়ে যাইস না। খুব ভালো মানুষ সাজতে আইছো আজ। ফারজাদ একদম শান্ত, তার চোখে মুখে অস্পষ্ট এক নির্বৃম্ভতা বিরাজ করছে। হয়তো পুরোনো দিনের কিছু তিক্ত অভিজ্ঞতা ঠেলে আসছে মস্তিষ্কে। পুরোনো কোনো হৃদয় ছিন্ন ভিন্ন করা ঘটনার পুনরাবৃত্তির ভয় পাচ্ছে ছেলেটা। সেরকমই কিছু একটা ঘটতে চলল আজও। ফারজাদ ক্ষীণ স্বরে দমে যাওয়া কণ্ঠে কেবল বলল, আপনার ভুল হচ্ছে ফুপা। এবার
হাবিব সাহেব অবাঞ্ছিত এক কাজ করতেই উদ্যত হলেন। তেরে কি অকথ্য ভাষায় বকে উঠতে হাত উঠালেন ফারজাদের ওপর। মুখে বললেন, আমার ভুল হচ্ছে হারামির বাচ্চা। অথচ ওনার হাত ফারজাদের অবধি পৌঁছায়নি। মাঝখানে এসে যোদ্ধার হাতে ঢালের ন্যায় দাঁড়িয়ে পড়ল দিজা। তার চোখে মুখে স্পষ্ট জলজ্যান্ত ক্ষোভ। খপ করে ফারজাদের পেশিবহুল হাতটা চেপে ধরল নিজের ছোট্ট হাতের তালুতে। একটু জোর প্রয়োগ করে ফারজাদকে পিছিয়ে নিয়ে নিজে দাঁড়িয়ে যায় একদম ফারজাদের সামনে। আব্বুর মুখোমুখি জ্বলন্ত গলায় বলল, খবরদার আব্বু, ফারজাদের গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। অনেকক্ষণ ধরে যা নয় তা বলে যাচ্ছেন। আপনি সম্মান বলতে কি বোঝেন? আপনার সম্মান আছে? আর কারণেই ফারজাদ ছোট বাচ্চা, আপনি ওর গায়ে হাত তুলতে যাচ্ছেন। অন্তত ততক্ষণ এরকম কিছুই হবে না যতক্ষণ এখানে আমি দাঁড়িয়ে আছি। দিজার গলাটা কেঁপে ওঠে কিঞ্চিৎ। পরিবেশটা থমথম করছে। ফারজাদ কিংকর্তব্য বিমূঢ় হয়ে দাঁড়িয়ে আছে, এক দৃষ্টে ছোট্ট এই তেজস্বিনীর দিকে তাকিয়ে। তার ভেতরে কোথাও বহুদিনে দাঁড়িয়ে থাকা দ্বিধার দেওয়ালটা ধাক্কা লাগছে বোধহয়। এই পুচকি মেয়ে এসে দাঁড়িয়েছে তার মতো একটা এসবিআই অফিসারের সামনে, নিজের বাপের মোকাবেলায়। লিজা চিৎকার করে উঠল, আব্বু, কি মনে হয় আপনার? যত ঠিক বুঝ, যত বাস্তব জ্ঞান আপনারই আছে। আমি বলছি, আপনি শুধু একটা গোমরা অহংকারী লোক। আর আপনার অহংকার আপনাকে অন্ধ করে রেখেছে। তাই তো ঠিক ভুল বাছবিচারে পরোয়া না করে মনগড়া অপবাদের দায়ে নিজের পুরাতন ক্ষোভ মেটাচ্ছেন। হাবিব সাহেব এবার নিয়ন্ত্রণ হারালেন। দিজার গালে সজোরে একটা থাপ্পড় মারলেন। দিজার মাঝে ভয় বা সংকোচ চিহ্ন প্রকাশ পেল না। আগের চেয়ে আরো দৃঢ় কণ্ঠে বলল, মারেন। আরো কয়েকটা থাপ্পড় পাওনা আমার। এই যে এতদিন আপনাকে ভুল বুঝতে দিয়েছি। আপনার যা ইচ্ছে ভেবে বসে আছেন। কি মনে হয় আপনার? আপনি যা ভাবেন শুধু তাই ঠিক। লিজা, চুপ কর, নয়তো কি আব্বু? হাবিব সাহেব দিজাকে পার করে এবার ফারজাদের দিকে আক্রমণাত্মক চিত্রে এগিয়ে যায়। দাঁতে মাড়ি চেপে বলতে লাগলেন, তোর এসব স্পর্ধা আসে কোথা থেকে? তোর মাথাটা খাইছে এই অসভ্য হারামি, যার ভেতরে মানুষের রক্ত মাংসই নাই। ওর থেকেই তো শিখছিস এসব। এজন্যই এত প্রেম। দিজা খ্যাপাটে সিংহীর মতো গর্জে উঠল, থামেন আপনি। আপনার কাণ্ডজ্ঞানের খুব অভাব আব্বু। আপনি বারবার ফারজাদের দিকে এগিয়ে যাবেন না বলছি। আমি মাঝখানে আছি, আমায় মারতে পারছেন না। ও কি করেছে? ভুল করেছি আমি, যা সবকিছু করেছি সব আমি। এই কথাটা মাথায় ঢুকছে না আপনার? পরের ছেলের গায়ে হাত তুলতে যেতে এবার সম্মানে বাঁচছে না আপনার? আমি আছি তো আপনার সামনে, মারেন আমায়, আমায় মারেন। শেষের কথাটা দিজা সমস্ত গলায় জোর দিয়ে বলে ওঠে। হাবিব সাহেব হঠাৎই চুপ মেরে গিয়ে বিস্ময় ক্রোধে একাকার হয়ে কেবল ঝলসানো চোখে তাকিয়ে রইলেন দিজার দিকে। দিজা নিস্তব্ধ দাঁড়িয়ে, তার ভেতরে তোলপাড় চলছে। এক দৃষ্টে কেবল সবটুকু মনোযোগ ধরে রেখেছে সে দিজার ওপর। দিজা কয়েকবার জোরে জোরে শ্বাস নিল। তার চোখে জমে থাকা পানিটুকু টুপ করে গড়িয়ে পড়ে এবার গাল বেয়ে পড়ল। মুখ তুলে এবার অদ্ভুত শান্ত স্বরে বলতে শুরু করল, আব্বু, আপনি জানেন না আপনি কত বড় ভুলের মাঝে আছেন। আপনার কি মনে হয় এই লোকটা আমার প্রেমিক? কান্না মিশ্রিত স্বরে কথাগুলো বলতে বলতে হঠাৎই মলিন হাসল দিজা। আবার বলল, যন্ত্রণা আব্বু, ফারজাদ যন্ত্রণা আমার, যাকে আমি সেই কবে থেকে নিজের ভেতরে খুব আদরে পালন করছি। আপনি বোঝেন না, এই লড়াই আমার একার। আব্বু, আপনি কার ওপরে আঙুল উঠাচ্ছেন প্রেমের দায়ে? যে মানুষটার অস্বীকৃতিতে আজ এই হাল আমার, আপনি অপবাদ দিচ্ছেন তাকে আব্বু। দিজার কথাগুলো শুনতে উপহাসের মতো লাগছে, যেন সে নিজেকে উপহাস করছে। উপহাস করছে ফারজাদকে, উপহাস করছে আব্বুর ধারণাকে। আমি ভালোবাসি ফারজাদকে আব্বু। ফারজাদ তো কোনোদিন কোমল নজরেও তাকায়নি আমার দিকে। আমি ভালোবাসি ফারজাদকে, এর চেয়ে এ ব্যাপারে আর একটা শব্দও বেশি নেই। এরপর আর কিছুই না আব্বু, এ পর্যন্তই। আজ অবধি যা হয়েছে সবটা আমার একার এই নির্লজ্জ অনুভূতির জোরেই। হাবিব সাহেব তাকিয়ে আছেন মেয়ের মলিন অশ্রুসজল মুখটার দিকে।
হুট করে জ্বলে উঠলেন যেন, এগিয়ে এলেন হুড়মুড়িয়ে। তাহলে ও এখানে কি করতেছে? আমার বাড়ির মান সম্মান শান্তি আমার সুখ খাইছে ওরে তো। সজোরে ধাক্কা দিতে যান তিনি ফারজাদকে। দিজা এক হাতে ফারজাদের হাতটা ধরে অপর হাতে হাবিব সাহেবের বাহুতে ধাক্কা দিয়ে নিজেই ফারজাদকে নিয়ে একটু পিছিয়ে যায়, যেন ফারজাদ একটা বাচ্চা ছেলে। তাকে নিরাপত্তা দেওয়া অবশ্য কর্তব্য দিজার। ফারজাদ মোটেই চেষ্টা করছে না নিজেকে বাঁচাতে। সে তলিয়ে যাচ্ছে কোথাও। যে তলে ডুবছে সে, সেই সরোবরের গভীরতা নেই। অতীতে বিষাক্ত অভিজ্ঞতার স্মৃতিমূলক তীরটা বুকে আঘাত করছে। তো আবার বর্তমানের এই আশাতীত দৃশ্য তাকে প্রবল শক্তিশালী স্রোতের ন্যায় ভিজিয়ে ভাসিয়ে নিয়ে যাচ্ছে দূর অজানায় কোথাও। হাবিব সাহেব বললেন, বের হয়ে যা, দূর হ আমার সামনে থেকে। তোর মতো মেয়ের দরকার নেই আমার কোনো বাপের। চলে যা এখনই, নয়তো আবার হাত উঠে যাবে কিন্তু। যা, বের হ। ফারজাদ বোধহয় সম্মিত ফিরে পেল এতক্ষণে। ও বেরিয়ে যাবে কেন? বেরিয়ে কোথায় যাবে? আপনি আমায় না হয় বের করে দিতে পারেন ওকে। হাবিব সাহেব আবার ধাক্কা দিতে উদ্যত হলেন ফারজাদকে। তোমার জন্য আজ আমার বাড়ির এই অশান্তি। আমার মেয়ে তো বেয়াদব আছে, সাথে তুমি নষ্টের মূল। আর যে কোনো কারোর সাথে আমি সম্বন্ধ করতে রাজি আছি, কিন্তু তোমার মতন হারামির বাড়ির সাথে না। তোমার বাপ চাচায় কম কথা শোনায় নাই আমায়। তোমার পুকুরে নিয়ে এসে নাকি না খাওয়ে রাখছিলাম আমি। আমি জীবনে কোনো কাজ পাবো না, আমি ভাতুরে। তুমি সেই ভাতুরের বাড়িতে দাঁড়ায়া থাকবা না, বের হও, যাও বলতেছি। এই কথায় কেন উঠবে? এই কথায় কেন উঠবে? তোমারে জড়াইয়ে আমার মেয়ের নাম উঠবে না কেন? সহ্য করব আমি। সহ্য করব আমি? ওরে আমি ভাতুরে ঘা বাপের রক্ত ঘামায় কামাই করে মানুষ করছি। ওর ওপর ওই বাড়ির লোকের সর্ষে দানার অতখানি অধিকার সহ্য করব ভাবছো? আগে ওরে খুন করব, তারপর তোমারে। তুমি এখানে আসছো সাফাই গাইবার জন্য? হাবিব সাহেব ক্রোধে ফেটে পড়ে আবার এগিয়ে গেলেন ফারজাদের দিকে। তিজা অসহ্য অতিষ্ঠ ভঙ্গিতে চিৎকার করে উঠল, থামেন তো আপনারা। এত তামাশা আর নিতে পারছি না আমি। আব্বু, আপনি থামেন প্লিজ। দিজা হঠাৎই চুপ মেরে যায়, মাথাটা নামিয়ে ঠোঁটটা জিহ্বা দিয়ে ভিজিয়ে নেয়। কিছু বলার প্রস্তুতি নিচ্ছে সে। এরই মাঝে হাবিব সাহেব যেন সইল সইল না, উনি আবারও বেসামাল হয়ে উঠলেন। যাও, তুমি আগে বের হও এইখান থেকে। ফারজাদ ভালো কথা বলতেছে, চলে যাও। তোমারে কাউরে সহ্য হইতাছে না আমার। আব্বু, আমি বিয়ে করে নেব। হুটহাট কথাটা বলতেই হাবিব সাহেব মনোযোগ ভ্রষ্ট হয়ে তাকালেন দিজার দিকে। দিজা এবার মাথা তুলে তাকালো। আপনি যেখানে চাইবেন বিয়ে করে নেব আমি, শুধু আর কোনো পরিহাস বা ঠাট্টামূলক কিছু না ঘটুক এই ব্যাপার নিয়ে। আব্বু, এত কিছুর পরেও আর ফারজাদকে চাওয়ার প্রসঙ্গ কেন উঠছে এখনো? আব্বু, লাগবে না তার লাগবে না আর তাকে। বিয়ে করে নেব আমি, ওয়াহিদকে বিয়ে করে নেব। আর ফারজাদকে চাই না আমার। আপনি চাইলেও চাই না, ফারজাদ চাইলেও আর চাই না। হাবিব সাহেব এবার কিছু বলতে গিয়েও নিজেকে সংবরণ করলেন। দিজা আবার বলল, আমি শুধু একটু সময় চাইছিলাম। এখন বিয়ে করার ইচ্ছে ছিল না, ব্যাস। কিন্তু এখন খুব ইচ্ছে করছে। আপনি ব্যবস্থা শুরু করুন, কিন্তু ফারজাদের দোষ দেবার চেষ্টা করবেন না। ভুল আমি করেছি, ফারজাদ কোনো ভুল করে না। জানেন, ফারজাদ আমায় বলেছিল আমার এই অনুভূতি সস্তা, ঠুনকো, ফালতু অনুভূতি। এই কথাটা বুঝতে পারলাম এতগুলো দিন, এত সব নিচু ঘটনা ঘটার পর। ফারজাদ কখনো ভুল বলে না, আর না আপনি। দেখেন না, আজ এই অনুভূতি সস্তা বলেই তো এসব সস্তা ঘটনা ঘটে যাচ্ছে। এটাকে কেন্দ্র করে এই ফিলিংসটা ফালতু আর ঠুনকো বলেই তো আমি আজ ফালতু মেয়ের কাঠগড়ায় দাঁড়িয়ে। ফিলিংসটা ঠুনকো ছিল বলেই আজ হুট করে ফারজাদকে ছেড়ে অন্য কারোর সঙ্গে জীবন কাটানোর জন্য কত সহজেই রাজি হয়ে গেলাম। আজ আরেকবার প্রমাণ হয়ে গেল আপনি আর ফারজাদ কখনো ভুল বলেন না, ভুল করেন না, কখনোই না। ফারজাদ এই বাজে অনুভূতি পড়েনি কখনো, কোনোভাবেই। হি ইজ পারফেক্ট আবু, হি ইজ অনলি দ্য ম্যান, পারফেক্ট ম্যান। আর সেই তাকে আপনি কত কথা শোনাচ্ছেন, যেখানে এরকম হীন লালচিত দামহীন ফিলিংসে মিছিমিছি ভেসে যাচ্ছি আমি, শুধু আমি। লিজার কথা স্পষ্ট পরিহাস, ধিক্কার।
মিছিল করে বেড়াচ্ছে। তার কথা এবং কম্পমান কণ্ঠস্বর, প্রতিটা শব্দে শব্দে বিক্ষোভ, প্রতিটা প্রতিধ্বনিতে উপহাস খেলে বেড়াচ্ছে। আজ হুট করে ভুলভাল শব্দ উচ্চারণ করা বোকা আবেগী মেয়ে চঞ্চল দিজাকে বিশাল ভারী জ্ঞানের পরিণত এক মেয়ে লাগছে। এক একটা কথায় ফুটে উঠছে বুকে চেপে রাখা তিক্ত অভিজ্ঞতার ছাপ। আপন মনেই ফারজাদের ঠোঁটের কোণে এক বিন্দু হাসি পরিস্ফুট হলো, মলিন গুমুট হাসি। মেয়েটা ওকে ভুল প্রমাণ করতে ব্যস্ত, জানা অজানার অথবা আজকের এই প্রচলিত আচরণের ঝংকারে। লিজা আকাশের দিকে মুখ তুলে লম্বা এক দীর্ঘশ্বাস টেনে নিল, অতঃপর একটা শক্ত ঢোক গিলে ভাবুক কণ্ঠে ধীরে স্বরে বলল, ফারজাদ কখনো এর আগে এভাবে অপমানিত হয়নি, অথচ আপনি তাকে অপমান করছেন। এজন্যই হয়তো সে আমাকে এত ঘৃণা করে, আমার থেকে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করে সবসময়। আমি শুধু ভাবছি, একটা মেয়ে এতগুলো মানুষের অশান্তির কারণ হয় কেমনে? এই প্রশ্নের উত্তর হয়তো কোনোদিন পেতাম না, যদি না আমি আমাকে দেখতাম। গাঢ় এক শ্বাস ফেলল দিজা। আমার শুধরানো দরকার, আমি পাপ মুক্তির জন্য তওবা করা দরকার। আব্বু, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন, সবার দুঃখের দিন শেষ করব আমি এবার। আব্বু, আপনার ইচ্ছে মতন আমি সব করব এবার। রাত 10টা বেজে কয়েক মিনিট পেরিয়েছে। ফিরোজা এসে ইনভেস্টিগেশন করে গেছে। ফারজাদ কোথায় গিয়েছিল, হঠাৎই বাড়ি কেন ফিরেছে, কি হয়েছে তার? সুবিধাজনক কোনো উত্তর না পেয়ে চলে গেছে সে ফারজাদের হাতে লাইটার ধরিয়ে দিয়ে। ছাদের একদম কিনারায় দাঁড়িয়ে ফারজাদ। খোলা মাঠের প্রান্তরে থেকে ছুটে আসা ঝিরঝির হাওয়া ফারজাদের হাতের সিগারেটের আগুনকে হালকা জাগাচ্ছে। হাতে একটা টান দিয়ে ফারজাদ হাসলো, এবার নিজেকে উদ্দেশ্য করে ঠাট্টার হাসি হাসলো। সে নাকি অপমানিত হয়নি কখনো, দিজা বলেছে আজ। হুঁ, পাগলি মেয়ে, জানে না ফারজাদের হারানো খাতার পৃষ্ঠার সংখ্যা কত বৃহৎ। এটাই ফারজাদের এই অদ্ভুত আচরণগত দিকের সাফল্য। কেউ কখনো ফারজাদকে ব্যর্থ ভেবে সহানুভূতি দেখাবার সুযোগ পায় না, বরং ফারজাদ নিজেই আচরণ দ্বারা নিজেকে ডুবিয়ে ফেলেছে এক সমৃদ্ধির নিষ্ঠুর জগতে। এমন একটা দিনই তো ফারজাদকে আজকের ফারজাদ হিসেবে তৈরি করেছে, তা ওই বোকা মেয়েটা জানে না। উহু, জানে না। তবে সেই দিনের সঙ্গে আজকের দিনটার বৈসাদৃশ্য আছে, যেটা জানা দরকার এই মেয়ের, যেটা আজ ফারজাদের খুব বলতে ইচ্ছে করছে মেয়েটাকে। পরিণতি, সেদিনের পরিণতির সঙ্গে আজকের পরিণতি মিলছে না। অথচ আজও একটা মেয়ে দাঁড়িয়েছিল তার নিজের বাপের সামনে, আজও ফারজাদের গালে থাপ্পড় পড়ার ছিল, আজও একবার ভুল প্রমাণিত হয়ে ঘোর অপমানে জর্জরিত হবার ছিল ফারজাদের। আচ্ছা, আজও যদি সেদিনের ঘটনা পুনরাবৃত্তি ঘটতো, তাহলে ফারজাদ কেমন হয়ে যেত বাকি জীবনটা? একদম মৃত মানুষের মতো হয়ে যেত। হয়তো হতো না, হয়তো 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 হতো না, হয়তো হতো, জানা নেই। তবে ঘটেনি তেমনটা। ফারজাদ ডান হাতের তালুটা উঁচিয়ে ধরে চোখের সামনে আনলো। অন্ধকার, স্পষ্ট দেখা যাচ্ছে না। এই হাতের কবজি চেপে ধরে সামনে দাঁড়িয়ে বুক ফুলিয়ে বাপের মুখের ওপর স্বীকার করেছে দিজা, আমি ফারজাদকে ভালোবাসি আব্বু। ফারজাদ অবাক চোখে তাকিয়ে রইল ক্ষণকাল নিজের হাতের দিকে। অদ্ভুত কিছু চলছে ভেতরে, কোথাও কিছু ভেঙে যাচ্ছে, ধসে পড়ছে। হতে পারে একটা পাহাড় সম ভয়, তবে হয়তো দ্বিধার প্রাচীর, অথবা আঘাত লাগছে অনুরাগের করাঘাতে বুকের মাঝটায়। নির্দ্বিধায় নির্ভয়ে কি করে পারলো মেয়েটা ফুপার মতো টগবগে লোকের সামনে এমন একটা কথা উচ্চারণ করতে? থাপ্পড় খেয়ে থামেনি সে, ভেতরে চাপা জ্বলন আরো উগ্র হয়ে বেরিয়ে এসেছে বাইরে। এত সাহস ওই দিজার কোথায় পেল, কিসের জোরে পেল? বুক কাঁপেনি, দ্বিধায় বাঁধেনি? ফারজাদ কি পারতো না নিজেকে বাঁচিয়ে নিতে? ওই পুচকি মেয়ে, তাকে সংরক্ষণের দায়ে বাপের মোকাবেলায় কেন দাঁড়াবে না? একদম উচিত হয়নি। আজ মেয়েটার এমন একটা কাজ করেছে, এমন কিছু কথা বলেছে বলেই তো ফারজাদ ঘটা ঘটা চলে ছাদে দাঁড়িয়ে মেয়েটার কথা ভাবতে শুরু করেছে। এটা ঠিক, এটা কি ঠিক করছে দিজা? ঘরের লাইট নিভিয়ে জানালার কাচ সরিয়ে সেদিকে মুখ
করে শুয়ে আছে দিজা। চোখটা নির্নিমেষ দেখছে ওই ঘোলাটে অন্ধকার চাঁদকে। এত গভীর মায়া আর মুগ্ধতা কবে জন্মেছিল দিজার মাঝে ফারজাদের জন্য? সেই তো কমাস আগে কনকনে শীতের ভোরে ফারজাদের বাহু চেপে ধরেছিল দিজা। ফারজাদ কি করলো? সন্তর্পণে দিজার হাতটা ছাড়িয়ে দিয়ে চোখে মুখে একটা অপ্রস্তুতকর ভাব ফুটিয়ে তুলল। আর আর সেদিন, যেদিন অর্ধনগ্ন অবস্থায় দিজা একা ঘরে দিজা ফারজাদের সামনে পড়ল, তাগড়া এক পুরুষের দৃষ্টি সংযোজন, সংযত নজর, সংযত অনুভূতি আর সংযত আবেগ। একটা নারীর ওপর একটা পুরুষের এটাই কি দায়িত্ববোধ নয়? নারীর সম্ভ্রমে লোলুপ দৃষ্টিপাত থেকে নিজ দৃষ্টিতে বাঁচিয়ে রাখা। যেখানে দিজা রাস্তাঘাটে বহুত এমন পুরুষ দৃষ্টি দেখেছে দিজাকে অথবা অন্য নারীদেরকে চোখের দ্বারা চিবিয়ে খেতে। দিজার চোখ গড়িয়ে দুফোঁটা পানি বালিশে পড়ল। মুখে একটা মুগ্ধতা হাসি ফুটে উঠতে উঠতেই আবার তা মিলিয়ে গিয়ে ধপ করে জ্বলে উঠল ত্যাগের আগুন। যে আগুন বিগত একদিন ধরে তীব্র ঝলকানিতে জ্বলছে ভেতরে। শক্ত মুখে তাকিয়ে রইল আসমানের দিকে। ফারজিদের ফারজাদের থেকে মনোযোগ বিঘ্নিত করে আকাশ দেখায় মনোযোগী হবার চেষ্টা করলো। বালিশের পাশে থাকা ফোনটা কেঁপে উঠল। দিজার কল কেটে যাবার আগ মুহূর্ত মহা অনাগ্রহের সাথে হাতে তুলে স্ক্রিনে জ্বলছে ফারজাদ নামটা। চোখটা চেপে বুজে নিয়ে একটা ঢোক গিল, শক্ত হাতে রেখে দিল ফোনটা। বেজে চলছে ফোন, একাধারে বাজছে। কঠিন চিত্রে ফোনটা রিসিভ করে কানে তুলল। দিজা। দিজা জবাব দিল না। ফারজাদ আবার ডাকলো, দিজা। হুম। তুই কি আসলেই বিয়ে করছিস? তোর ইচ্ছে না থাকলে আসলে বিয়ে করছি। আর আমার ইচ্ছেতেই, অবুঝে প্রশ্ন করল ফারজাদ। তোর ইচ্ছেতেই? আমার ইচ্ছেতেই। এক্সাইটমেন্টে মানুষ যে সিদ্ধান্ত নেয় তা মঙ্গলকর হয় না মানুষের জন্য। তুই এ ব্যাপারে আর একটু সময় নিতে পারতি। এক্সাইটমেন্ট? কিসের এক্সাইটমেন্ট? আমি আর আমার পরিস্থিতি দুটোই একদম শান্ত। তাই নাকি? আমায় জ্ঞান দিচ্ছিস? দিচ্ছি। যেমন আপনি রাসায়নিক পদার্থের মতো অল্প সময় ব্যবধানে রং পরিবর্তন করেছেন। এতদিন তো মনে হচ্ছিল আমার বিয়েতে আপনার নাচের ঠেলায় আমার বাপের বাড়ির উঠান ভেঙে চেরাবেড়া হয়ে যাবে। আজ আবার এত তাড়াতাড়ি বিয়ের কুফল জানিয়ে জ্ঞান দিচ্ছেন। আসলে আপনার সমস্যা কোথায়? মাথায় নাকি মানুষের ভালো থাকায়? প্রথম কথাগুলো দিজা ফারজাদের ধিক্কার দিয়ে বললেও শেষের কথাগুলো ভীষণ বোকা বোকা লাগলো। এবার তারা সিরিয়াস টপিক থেকে বেরিয়ে নিজেদের লুকিয়ে বরং সাধারণ ঝগড়ায় নেমে পড়ার অবস্থায় চলে এলো। ফারজাদ নিজের রাগ সংবরণ করে বলল, ও আচ্ছা, তো তুই খুব ভালো আছিস আর আমি খারাপ আছি, এজন্য তোর ভালো থাকা দেখতে সমস্যা হচ্ছে। হাতের কাছে পেলে থাপড়ে মুখ ঝাঁজ কমিয়ে দিতাম। আমাকে তোর বাপের মতন মনে হয় নাকি? আমার বাপ কি করেছে আপনার? আজকে ছেড়ে দিলে আপনার চোপড়া ভেঙে দিত। দিজা। দিজা, আমার শরীরে খুব কাঁপছে রে ভয়ে। কাঁপার চোটে ছাদ থেকে পড়ে মরে গেলে 7 দিন, 7 দিন পর এসে খয়রাত খেয়ে যাস। তোর তোর বাপ চোপড়া ভাঙতো না হয়? ছাড়িসনি কেন? সামনে এসে দাঁড়িয়ে ঢং করার কি ছিল? ইচ্ছে। মানুষের জীবন ইচ্ছেগুলোকে ঠুকরাতে নেই। আজ খুব ইচ্ছে করছিল ঢং করতে, করলাম। ফোন রাখুন। ফোন রাখবো না তো কি? তোর সাথে মতো ঝগড়াটে আর বেয়াদবের সাথে সারা রাত কথা বলবো ভেবেছিস? তোর কপালে শনি আছে, একবার বিয়ে হোক, তারপর বুঝবি। ওয়াহিদ তো আর আপনার মতন খাটাস না। বেশ সুখে থাকবো আমি, আপনি দেখেন তখন। অবশ্যই দেখবো, তার আগে কথা তো বলতে শেখ। দেখেন না, ওইটা হবে শুদ্ধ ভাষায় দেখবেন। দিজা বিরক্তিতে কলটা ঠাস করে কেটে দিল। লোকটার মাথায় তার কাটা সেই আগে পরে থেকেই। আজ আব্বুর কথা শুনে একদম প্যাচ লেগে গেছে। কথার মোড় কোথায় ঘুরতে ঘুরতে কোথায় পৌঁছালো, কি থেকে কি হয়ে গেল। আসলে যে কি হলো কারো বোধগম্য হচ্ছে না। কল কাটার পর আসলে কথা কি হলো, কথা থেকে কোথায় পৌঁছে গেল তারা। বাড়িতে ফিরলে ফারজাদের রুটিন একদম চেঞ্জ হয়ে যায়। সকাল সকাল উঠে আর তার শারীরিক
কসরতটা করা হয় না, ভোর সকালে জগিংয়ে বের হয়ে ঘাম ঝরানো হয় না দেহের, ঘুম থেকে উঠতেও দেরি হয়ে যায়, তার ওপর শেষ রাতের দিকে ঘুমিয়েছে সে। উঠতে বেলা 10:30 বাজলো। বরাবরের মতো বাড়ির সকলে খেয়ে দিয়ে নিজস্ব কাজে ব্যস্ত হয়েছে। আজাদ সাহেব আড়তের উদ্দেশ্যে বেরিয়ে যাবার সময় কয়েকটা ধাক্কা দিয়েছিল বটে ফারজাদের দরজায়। কে করে দরজায় ধাক্কা, পরোয়া? সকালে ঘুম বড় মধুর কিনা। ঘুম থেকে উঠে ব্রাশে টুথপেস্ট লাগিয়ে ব্রাশ হাতে করে অপর হাতে লুঙ্গি ধরে রুম থেকে বের হলো ফারজাদ। ঘাড়ে গামছা ঝুলছে। ফিরোজাকে দেখে বলল, কবে এসেছিস তুই? ফিরোজা বিরক্তি ভরা মুখে নাক ছিটকালো। আজ আবার এত আমার খোঁজ কেন তোর? জীবনে তো কোনোদিন নিতে দেখি নাই। সর সামনে থেকে। ফারজাদ হঠাৎই ওড়না টেনে ধরল ফিরোজার। গলা ফাঁস লাগতেই সরু কণ্ঠে চিৎকার করল ফিরোজা, আম্মা! ফারজাদ আঙুলের কোণে লেগে থাকা টুথপেস্ট ওড়নায় মুছতে মুছতে বলল, এত ক্যান ক্যান করিস কেন সারাক্ষণ? বড় হসনি? এক বাচ্চার মাকে শাসন করছে এই ছেলে। ফিরোজা কপট করা করা স্বরে বলল, ওই একদম বাপ সাজতে আসবি না। তোর মতো খিটখিটে মানুষকে জ্ঞান দিলে জ্ঞানের অপমান হবে। ছাড় তো। ফারজাদ ওড়না না ছেড়ে আরো শক্ত করে হাতে পেঁচিয়ে ধরে বলল, চল বাগানে বসি। ফিরোজা নীরব সম্মতি তো জানালো, তবে মুখ ভেঙচি কেটে। ফিরোজার মুখে ভ্যাংচানো দেখে ফারজাদ চট করে মৃদু হেসে ফেলল, যা ফিরোজা আশা করেনি। মৃদু অবাক চোখে তাকিয়ে সেও হেসে ফেলল এবার। হুট করে আজ ফারজাদকে সেই ছোট্ট ফারজাদ লাগছে, আগের দিনের ফারজাদ। বাগানে এসে দাঁড়িয়ে ফারজাদ হুকুম করলো, যা চেয়ার নিয়ে আয়। ফিরোজা সরু চোখে মুখ ফুলিয়ে চেয়ার আনতে গেল। ফারজাদ ফোন লাগালো পুলিশ কনস্টেবল রফিককে। বলল, রফিক সাহেব, আমার ফ্ল্যাটে নজরদারি দেন, যেন না হটে। আর আজ আজ ভেতরে যাবেন একটু, ওই ছেলেটাকে টুকটাক খাবার পানি দেবেন। ফিরোজা কথা বলতে বলতে এসে দাঁড়ালো পাশে। ফারজাদ হাত উঁচিয়ে ধরলো, ইশারায় চুপচাপ চেয়ার রেখে বসতে বলল। এরপর রফিকের উদ্দেশ্যে বলল, আর একা যাবার দরকার নেই, দু একজন সঙ্গে নিয়ে যাবেন। অ্যাডিক্টেড, তার উপর নিশ্চয়ই টেইনড আছে ছেলেটা। আমার ফ্ল্যাটের চারপাশে যেন কোনো সময়ই ফাঁকা না হয়, কড়া নজরে রাখুন আশপাশটা। ফোন কেটে আবারও ফোনের দিকে মনোযোগ দিয়ে স্ক্রিনে স্ক্রল করতে করতে হুট করে প্রশ্ন করলো ফিরোজার উদ্দেশ্যে, আমার কি সত্যি পরিবর্তন দরকার? ভূতের মুখে রাম নাম। রাম রাম। ফারদ- ফারজাদ ফোন থেকে মাথা তুলে বলল, কেন, তাতে সমস্যা কি? রামচন্দ্র ভালো মানুষ একটা, বড় বীর ছিলেন, তার ভেতরে দেবতা ছিল, তাকে স্মরণ করার অধিকার ভূতের নেই নাকি? রামের নাম নিলে ভূত পালায় গাধা, সেই ভূত নিজে রামের নাম কেন নেবে? আচ্ছা, তো আমি ভূত নাকি আমার পরিবর্তন হবার ব্যাপারটা রাম রাম দুইটাই? আসলেই কি খুব খারাপ আমি? তোর কথা পরে আসতেছে, আগে তোর আচরণ। ফোনটা কানে তুলে মুখে কৃত্রিম বিরক্তি ভাবে ফুটিয়ে বলল, তুই তো ব্যক্তিগত আক্রোশে বলছিস এসব। তোর কাছে নিরপেক্ষ সঠিক একটা মন্তব্য জানতে চাওয়ার বোকামি দিয়ে শুরু করলাম আজকের দিনটা। ছ্যাঃ, যা এখান থেকে। ফিরোজা উঠে যেতে বলল, তো তুই ভাবতেছিস এরকম একটা ব্যাপারে সিরিয়াস মন্তব্য জানাবো আমি, যেখানে তোর মতো খাটাসের পরিবর্তন অসম্ভব? ফারজাদ মুখে চ এর মতো উচ্চারণ করে মাথা ঝাঁকালো অতিষ্ঠ ভঙ্গিতে। গলা উঁচিয়ে বলল, আমার ল্যাপটপটা দিয়ে যা। ফিরোজা নিজেও গলা বাড়িয়ে বলল, যান আগে গিলে যান সাহেবজাদা, এরপর বসবেন ধ্যানে। ওপাশ থেকে কল রিসিভ হয়েছে। ফারজাদ এবার ফোনে মনোযোগী হয়ে বলল, ইরফান ভাই? আরে ফারজাদ বাবু যে, কি খবর? সব ঠিকঠাক? ফারজাদ মৃদু হেসে বলল জিজ্ঞেস করলো, চলছে আল্লাহর রহমতে ঠিকঠাক। আপনার হালচাল আর গরিবের হাল আবার চাল। চলে যাচ্ছে দিন, তা কি মনে করে? এ কথা বলে ফোন কানে ধরে ওরই মাঝে ইরফান আবার ডেকে উঠল, ও লাবণ্য। সে যে ফারজাদ কলে থাকা অপ্রস্তুত হয়ে লাবু ডেকে ফেলে আবার ঠিক করে লাবণ্য ডাকছে, তা শুনে হাসল ফারজাদ।
অফিসের জন্য বের হচ্ছেন নাকি? এখন থাক তাইলে। আই আই উইল কল ইউ ব্যাক অ্যানাদার টাইম। আরে সে তো প্রতিদিনই বের হয়, তবে প্রতিদিন তো আর শ্যালক বাবুর সঙ্গে কথা হয় না, তাই না? বলুন বলুন, ফারজাদ দ্বিধাসংকোচহীন বলল। ওয়াহিদের নাম্বারটা লাগতো। ইরফান কিছুক্ষণ চুপ থেকে কিছু ভাবলো বোধহয়, এরপর হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আচ্ছা আচ্ছা, আমি মেসেজ করে দিচ্ছি। কেমন? ইন্টারমিডিয়েট পরীক্ষার মাঝে পরীক্ষা দিয়ে বের হবার পথে গেটের বাইরে প্রতিদিন বিভিন্ন কোচিং সেন্টারের বিজ্ঞাপনপত্র হাতে পেয়েছে দিজা। সব মিলিয়ে এক বোঝা হয়েছে। তার ইচ্ছে ছিল ভার্সিটির জন্য ট্রাই করার। রেজাল্ট কেমন হবে তা জানা নেই, তবে একদম ফেলে দেবার মতো হবে না। ভার্সিটির একটা অ্যাডমিশন কোচিংয়ে বিজ্ঞাপনের কাগজ নিয়ে বসেছে সে বিছানার এক কোণায়, জানালা ঘেঁষে উদাসী চোখে তাকিয়ে কিছুক্ষণ দেখলো কাগজগুলো উল্টে পাল্টে, এরপর একটু মনোযোগী হলো কাগজগুলো দেখায়। তখনই রুমে প্রবেশ করলো দিলরুবা বেগম। তার উপস্থিতি টের পেয়ে দিজা দ্রুত কাগজটা কপট অনীহার সঙ্গে বিছানার এক কোণে রেখে দিল। দিলরুবা বেগম বিছানায় বসে কিছুক্ষণ মেয়ের মুখের দিকে চেয়ে থাকলেন। দিজা প্রাণপণে চেষ্টা করছে নিজেকে একদম স্বাভাবিক দেখাতে, কেন জানি তার একদমই আন্তরিক হতে ইচ্ছে করছে না। এমনকি সে কি চায় সেসবও তার জানাতে বা বোঝাতে চায় না সে কাউকে। এই যেমন সে যে বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন দেখে তা আম্মুকে বুঝতে দেবে না বলে হাতের বিজ্ঞাপনের কাগজটা সন্তর্পণে নামিয়ে রাখলো হাত থেকে। দিলরুবা বেগম জিজ্ঞেস করলো, মন খারাপ? দিজা ঘাড় নেড়ে বলল, মন খারাপ কেন হবে? প্রসঙ্গ বদলানোর দল ছলে একদম স্বাভাবিক স্বরে বলার চেষ্টা করলো, কোনো দরকারে এসেছো নাকি আম্মা? কিছু বলবে? দিলরুবা বেগম ক্ষণকাল চুপ থেকে এবার বললেন, তোর আব্বু ডেট দিয়ে দিছে, আজ রবিবার, সামনে শুক্রবারে গায়ে হলুদের কথা বলেছে ওরা। ওরা ঘটা ঘটা করে নিয়ে যাইতে চান। শোন দিজা, আগে যা হইছে ভুলে যা। তোর বাপরে তো চিনিস, তুই যা করছিস তার সব দোষ আর রাগ আমার ওপরে এসে পড়ছে। সব সহ্য করতেছি খালি তোর জন্যে। ওসব ভুলে এখন নিজে আর আমার জন্য যা ভালো হয় তা কর। মন খারাপ করে থাকার কিছু নেই। ফারজাদ একই রকম, এইটা সবাই একই রকম, সবাই জানে। ফারজাদ এরকমই, এটা সবাই জানে। ওর কাছে আশা রাখছে কেউ এ যাবৎ। ওর সাথে শান্তি পাইতেই তো কোনো বাপ মা কোনোদিন চাইবে না ওর কাছে নিজের মেয়ে দিতে। আল্লাহ যা করে মঙ্গলের জন্য করে, ওসব ভাববি না আর। দিজান নিশ্চুপ শুনলো কথাগুলো, কোনো জবাব দিল না। আম্মু উঠে চলে গেলে সে আবার উদাস চোখে বাইরে তাকালো। সবে বোঝে সে, তবে সে বুঝলে চললে তো হবে না। এই পাগল মনটাকে বোঝানো বা শান্ত করার উপায় কি? এত বেহায়া কেন এই মন? এত কেন বেলেহাজ? যে জিনিস ছেড়ে দিয়ে সামনের দিকে অন্য পথে হাঁটা লাগতে হবে, সেই জিনিসের প্রতি এমন মায়ার টান কেন অনুভূত হবে? সে তো আত্মমর্যাদা বোধকে কাছে টেনে নিয়ে তাকে দূরে সরিয়েছে। সে পরিস্থিতিকে মেনে নিয়ে ত্যাগ করেছে সেই পথকে। তবুও তা ক্ষণকাল মেঘের মতন তাড়া করে বেড়াবে কেন? ছেয়ে থাকবে কেন ভাবনায়? কেন ভুলে যাবে না? গোধূলি নেমে আসা আকাশের দিকে দৃষ্টি মেলে নিজের অজান্তেই দিজা গুনগুনিয়ে উঠল, প্রথম যৌবন বেলা আমারে পাইয়া অবলা, প্রেম শিখাইয়া গেল ছাইরা, গেল গো জ্বালাইলে যে প্রেম আগুন, জল দিলে তা বাড়ে দ্বিগুণ। এখন আমি কি করি উপায়? আজ হঠাৎই ফারজাদ আজানের ধ্বনি কানে আসতেই মাগরিবের আজান নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে পা রাখল। বহুদিন পর সে নিজ ইচ্ছায় প্রভুর নিকট আত্মসমর্পণে গেল। নামাজ শেষে বের হয়ে নির্দিষ্ট কফি শপে পৌঁছালো সে। মাঝে একটা টেবিলে বসে আছে ওয়াহিদ। চোখ দিয়ে ইশারা করে হাত প্রসারিত করে কোণার একটা টেবিলে বসতে বলল ওয়াহিদকে। বসতে বসতে বলল, কি অবস্থা? দিনকাল কেমন যাচ্ছে? সে যাচ্ছে ভালোই, তবে হঠাৎ মেজর ফারজাদ সাহেব ডাকলেন আমায়। আসলেই ভয় ভয় লাগছে একটু। তো বেআইনি কিছু করে ফেলেছি নাকি? ওয়াহিদের কথায় ফারজাদ হাসলো। পকেট থেকে সিগারেট বের করে তাতে দেশলাই জ্বালিয়ে বলল, মেজর। একটু থেমে দুপাশে ঘাড় নেড়ে বলল, তুমি তো দেখছি এক ধাক্কায় কতগুলো পদ প্রমোশন করিয়ে দিলে। এএসপি তে জয়েন করেছি কেবল। যাই হোক, তুমি ঠিক অপরাধ করনি, তবে একটা অকাজ করতে যাচ্ছ। ওয়াহিদ অবাক হলো। প্রথমেই এএসপি, এটাকে কম বলতে চাচ্ছেন আপনি? আর অকাজ?
অকাজ। তোমার বিয়ে কবে? ওয়াহিদ একটু কপট লজ্জিত হাসলো। সামনের শুক্রবারে, পরের শুক্রবার। সামনের শুক্রবারের পরের শুক্রবারে। তো তো কি এটাকে অকাজ বলছেন নাকি এসপি সাহেব? ফারজাদ সিগারেট একটা টান দিয়ে কফি প্লেস করতে আসা ওয়েটারের দিকে একবার তাকিয়ে বলল, তাই। আচ্ছা, দিজাকেই কেন বিয়ে করছো? কেন, তাতে সমস্যা কোথায়? এ ব্যাপারে কোনো সমস্যা আছে নাকি? প্রশ্ন একটা আমিও করেছি তোমাকে, এবং তোমার আগে। ফারজাদ হঠাৎ রাশভারী হয়ে ওঠা মুখের দিকে তাকালো। ওয়াহিদ বলল, পছন্দ করি ওকে। লাবণ্য ভাবিকে দেখতে গিয়ে দেখেছিলাম, সেদিনই পছন্দ হয়েছিল। কেন, কি হয়েছে? ফারজাদ সে প্রশ্নের জবাব না দিয়ে বরং নিজের প্রশ্ন করলো, দিজাও পছন্দ করে তোমাকে? এবার একটু অপ্রস্তুত হলো ওয়াহিদ। না মানে? হ্যাঁ, ও রাজি তো বিয়েতে। আসলেই? ওয়াহিদ বিভ্রান্ত দৃষ্টিতে তাকায় ফারজাদের দিকে। সে পরিস্থিতি এবং ফারজাদের কথা বা কথার মর্ম বা উদ্দেশ্য কিছু ঠিকঠাক উদ্ধার করতে পারছে না। কিছু বলার প্রস্তুতি নিল, অথচ ফারজাদ ওকে বলার সুযোগ না দিয়ে হুটহাট প্রশ্ন করে বসলো, শুধুই পছন্দ নাকি ভালো টালো বাসো? ওয়াহিদ মাথা নিচু করে হাসলো একটু। আমার মনে হয় শুধু পছন্দ হলে বিয়ে পর্যন্ত যেতাম না, ভালোবাসি। ফারজাদ নিজেই একটু তাচ্ছিল্য করার মতো বলল, মনে হয়? এরপর ঠোঁট উল্টে মাথা ঝাঁকালো মৃদু, তাই না? তো কাউকে পছন্দ করলে বা ভালোবাসলে বিয়ে করতে হবে কেন? পছন্দ না করে বিয়ে করা যায় না? ওয়াহিদ হতবুদ্ধি হলো এবার। আস্তে আস্তে ফারজাদের প্রশ্ন, এবার কথাগুলো কেমন অদ্ভুত পেঁচানো হয়ে উঠেছে। রুকুজকে বলল, বুঝিনি আপনার কথা। না মানে, ভালো না বাসলে বা পছন্দ না করলে তাকে নিয়ে সারা জীবন কাটানো যায় নাকি সুখে? মনের একটা ভালো লাগা বা চাহিদার ব্যাপার আছে না? খুব বুঝেছে। এমনভাবে বিজ্ঞের মতো মাথা দুলিয়ে বলল ফারজাদ। এটা প্রযোজ্য শুধু ছেলেদের ক্ষেত্রে নাকি মেয়েদের জন্য? ওয়াহিদের একটু রাগ লাগছে এবার। লোকটা আসলে আইন বিভাগের লোক। এবার আরেকবার বিশ্বাস হচ্ছে। সাধারণ কথাগুলো এত পেঁচিয়ে বলার মানে কি? বলল, তা কেন হবে? সবার নিজের পছন্দ মতো সঙ্গী নির্বাচনের স্বাধীনতা আছে, অবশ্যই মেয়েদেরও। কথা শেষ হলো না ওয়াহিদের। ফারজাদ বলে উঠল, দিজা কি সেই সুযোগটা পাচ্ছে? ওয়াহিদ থামলো একটু, কপাল জড়িয়ে তাকে রইল ক্ষণকাল ফারজাদের দিকে। কিছু বুঝতে চেষ্টা করলো বোধহয়। এরপর বলল, তার মানে কি বলতে চাচ্ছেন দিজা রাজি না বিয়েতে? ফারজাদ সিগারেটের একটা লম্বা টান দিয়ে ঠোঁট থেকে নামিয়ে ধোঁয়া উড়িয়ে বলল, তা তোমার জানার চেষ্টা করা উচিত ছিল না? করেছো? যেখানে দেখতে যাওয়ার দিন সে সকলের সামনে অকপটে বলেছে সে বিয়ে করতে চায় না, তুমি কিছুক্ষণ আগে কোন ভিত্তিতে বললে সে রাজি বিয়েতে? ফারজাদের শীতল স্বরে বলা কথাগুলো ওয়াহিদের মিইয়ে গেল একদম। ফারজাদ সিগারেটে টান দিয়ে ধোঁয়া গালে রেখে কফিতে চুমুক দিল। ধোঁয়া ও কফি একসাথে গিলল। এরপর তাকালো ওয়াহিদের দিকে। ওয়াহিদের চোখ মুখ একটু ফ্যাকাশে হয়ে উঠেছে। সে কেমন জালে ফেঁসে গেছে যেন, এমন মনে হচ্ছে। ফারজাদ এসবি অফিসার নাকি উকিল? ওহো, সে শুনেছিল ফারজাদ এলএলবি তো অনার্স করেছে। সে থতমত হয়ে কোনোমতো বলল, ওর আব্বু মত দিয়েছে। কথাটা বলে ওয়াহিদের মনে হলো ফারজাদের সমানে এটা একটা খুবই সস্তার বোকা বোকা যুক্তি পেশ করেছে সে। কিন্তু চট করে একটা কৌতূহল জাগলো। ফারজাদকে জিজ্ঞেস করলো, কিন্তু আপনি কেন এসব বলতে ডেকেছেন আমায়? ফারজাদ চারপাশে ঘাড় ঘুরিয়ে দেখতে দেখতে বলল, আমার কর্তব্য। আপনার কর্তব্য? কিসের কর্তব্য? মামাতো ভাইয়ের কর্তব্য। ওয়াহিদ গোমরা মুখে চোখ ছোট করে সন্দিহান কণ্ঠে জিজ্ঞেস করলো, শুধু মামাতো ভাইয়ের কর্তব্য পালন করতে এভাবে এই কথা এরকম উকালতি করে বলতে এসেছেন? ফারজাদ ওয়াহিদের কথায় ওর দিকে তাকিয়ে সামান্য বাঁকা হেসে বলল, আপাতত তাই। তবে একটা গ্রেট এক্সাইটেড এক্সাইটেড ট্রুথ হচ্ছে, দিজা ফারজাদকে ভালোবাসে। সে ভালোবাসা বহুত কিছুর ঊর্ধ্বে, যা এড়িয়ে যাবার মতো নয়। আর সেই অনুভূতিকে বুক চেপে সে অন্য কাউকে নিজের ইচ্ছের বিরুদ্ধে গ্রহণ করবে, এটা অবিচার হয়ে যাবে না? আফটার অল, আমি আইন ও ন্যায় বিচার বিভাগের কর্মকর্তা। ওয়াহিদ তাকিয়ে রইল কেমন করে যেন ফারজাদের দিকে। সে কিছুই মেলাতে পারছে না। এতক্ষণে ঘটে যাওয়া ও হয়ে যাওয়া ঘটনার হিসেব, কথার হিসেব।
বিশেষ করে এই ফারজাদের ওপর রাগ হচ্ছে মারাত্মক রাগ। কোথা থেকে শুরু করে কোথায় নিয়ে এলো ব্যাপারটা। আবার কথাবার্তাও চরম অদ্ভুত।